হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা এসএসসি এমটিএস 2023-এর যে আমরা ম্যাথসের সিরিজটা চালু করেছিলাম তার শিফট নাম্বার 9-এর যে ম্যাথসের 20টা কোশ্চেন ছিল তার সলিউশন দেখব। তো এইটা পরীক্ষাটা হয়েছিল 5/9/2023-এ, যার শিফট নাম্বার ছিল 3। তো আমরা যেহেতু সিরিয়াল ওয়াইজ নাম্বার করেছি তার জন্য এইটা আমাদের আজকে শিফট নাম্বার 9 চলছে। এর আগে আমরা শিফট 1 থেকে 8 পর্যন্ত প্লেলিস্ট করে আপলোড করেছি, তোমরা সেখানে সেগুলো গিয়ে দেখতে পারো। তো আজকে যে শিফট নাম্বার 9 হবে তার প্রথম কোশ্চেন কী বলেছে দেখো। প্রথম কোশ্চেন দিয়েছে আমাদেরকে, একটা টেবিল দেওয়া আছে, সেখানে বলেছে দ্য টেবিল বিলো শোজ দ্য মার্কস অবটেন বাই স্টুডেন্ট এ বি অ্যান্ড সি ইন ফ্রেঞ্চ অ্যান্ড জিওগ্রাফি ল্যাঙ্গুয়েজ ইন অ্যান এক্সামিনেশন। দ্য ম্যাক্সিমাম মার্কস ফর ইচ এক্সামিনেশন ইজ 100, মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে ম্যাক্সিমাম মার্কস দেওয়া আছে আমাদেরকে 100। তাহলে কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাভারেজ মার্কস অফ 3 স্টুডেন্টস ইন জিওগ্রাফি টু দ্যাট ফ্রেঞ্চ। মানে জিওগ্রাফিতে যে আমাদের অ্যাভারেজ স্কোরটা হবে সেটার সাথে আমাদের ফ্রেঞ্চের যে অ্যাভারেজ স্কোরটা হবে তার যা রেশিও সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে রেশিওটা যদি বার করি তাহলে জিওগ্রাফিতে যে টোটাল নাম্বার সেটা কত হবে, 100 + 98 + 99। তাহলে এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে 300 থেকে কত কম হবে, এখানে 1 আর এখানে 2 হচ্ছে 300 থেকে আমাদের কত কম হবে, 3 কম হবে। তার মানে এইটা আমরা পাবো 297 / 3। এটা যদি অ্যাভারেজ করি তাহলে 3 দিয়ে ভাগ। এবার ফ্রেঞ্চে যে টোটাল মার্কস সেটা কত হবে, 98, 89 এবং 92। তাহলে এই দুটো যদি আমরা এই তিনটে যদি আমরা অ্যাড করি তাহলে কত পাবো, 9 আর 2 হচ্ছে 11 আর 8 হচ্ছে 19। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 9 আর হচ্ছে 9 9 18 আর 8 হচ্ছে কত 26 আর 1 পাবো আমরা 27। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 279। এইটাকেও ডিভাইড করবো 3 দিয়ে অ্যাভারেজ বার করার জন্য। তো এখানে দেখো 3 উভয় দিক থেকে কেটে যাবে, তারপর উপরে 297 আর 279 যেটা থাকলো সেটাকে যদি 9 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে 9 দিয়ে ডিভাইড করলে 3 9 হয় 27 আর এখানে 2 থাকে 27 হয়, 3 9 হয় 27। তাহলে 33 অনুপাত, এইটা যদি 9 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3 9 27 আর 9 হচ্ছে 9, তাহলে 33:31। এইটা হচ্ছে আমাদের জিওগ্রাফি আর ফ্রেঞ্চের যে অ্যাভারেজ মার্কস তাদের অনুপাত, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, কিছু পরিমাণ টাকা বার্ষিক সরল সুদে 16 বছরে 7 গুণ হয়, তাহলে সুদের হার কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এই ধরনের অঙ্কগুলো খুবই ইজি, আমাদের শুধু মাথায় রাখতে হবে এখানে টাইমটা দেওয়া আছে 16 বছর, বলেছে 7 গুণ হয়। 7 গুণ মানে হচ্ছে আমাদের টোটাল যে অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূলটা হবে সেটা হচ্ছে 7 গুণ যদি হয় তাহলে এটাকে যদি আমরা 7p ধরি, যেখানে পিটা হচ্ছে আসল, তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, 7p - p মানে হচ্ছে 6p হচ্ছে আমাদের ইন্টারেস্ট হয়ে যাবে। আর সুদের হারের যে ফর্মুলা সেটা হয় টোটাল সুদ মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই p ইন্টু টি। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে এখানে বসাবো 6p মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই p ইন্টু টি মানে হচ্ছে 16। তাহলে p কাটলো, 16কে যদি 4 দিয়ে কাটি তাহলে হবে 4, 25কে যদি 100কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এখানে পাবো কত 25। তাহলে উপরে দেখো এখানে 2 দিয়ে কাটলে পাবো 2 আর উপরে 2 দিয়ে কাটলে পাবো 3। তাহলে এখানে উপরে পাবো 3 25 হচ্ছে 75 ডিভাইডেড বাই 2। তার মানে এইটা আমরা কত পেয়ে যাবো, এইটা পেয়ে যাবো 37.5%। এইটা হয়ে যাবে আমাদের নির্ণয় সুদের হার, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, জিনাত একটি বিনিয়োগে 20% উপার্জন করেন কিন্তু তিনি অন্য বিনিয়োগে 10% লোকসান করেন বা হারান। যদি দুটি বিনিয়োগ 3:5 অনুপাতে হয় তাহলে দুটি বিনিয়োগ একসাথে নেওয়া হলে জিনাতের টোটাল কত শতাংশ বা ওভারঅল কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাদের বার করতে বলেছে। তো এরকম সেম অঙ্ক আমাদের একটা আগের শিফটে ছিল, তো সেইটা আমরা সলিউশন করেছি। এটা আমরা কী করে সলিউশন করবো একটু দেখো। তো আমাদের 3:5 অনুপাতে যে দুটো মূলধন বা বিনিয়োগ ছিল সেটাকে যদি আমরা একটাকে যদি 30 ইউনিট এবং অপরটাকে যদি 50 ইউনিট ধরি তাহলে এখানে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, কেননা আমরা দুদিকে একই পরিমাণ রাশি দিয়ে অর্থাৎ 10 দিয়ে গুণ করেছি। তাহলে বলেছে প্রথম ক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট উপার্জন হয়েছে অর্থাৎ লাভ হয়েছে, তাহলে 20% লাভ হয়েছে বলেছে। তাহলে 30 ইউনিটের মধ্যে যদি 20% লাভ হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 30 মাল্টিপ্লাইড বাই 120 ডিভাইডেড বাই 100। তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কাটলে এটা আমরা পাই 36, অর্থাৎ প্রথম যে বিনিয়োগটা সেটা 30 ইউনিট থেকে হয়েছে 36 ইউনিট। একই রকমভাবে দ্বিতীয় যে বিনিয়োগ অর্থাৎ 50 ইউনিট ছিল সেটাতে বলেছে 10% ক্ষতি হয়েছে। তাহলে 10% ক্ষতি মানে এটা আমরা লিখতে পারি 90/100। তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য যদি কাটি তাহলে 6 9 5 9 আমরা পাই কত 45। তাহলে দ্বিতীয় যে বিনিয়োগটা সেটা 10% হারিয়ে হয়েছে 50 থেকে 45। তাহলে আমাদের টোটাল যে বিনিয়োগ সেটা হচ্ছে যখন সে বিনিয়োগ করে তখন 50 + 30 মানে এটা আমরা লিখতে পারি টোটাল ইউনিটে কত 80 ইউনিট সে বিনিয়োগ করেছিল, এবং কিছু পরিমাণ লস এবং কিছু পরিমাণ ক্ষতির পরে সে পেয়েছে কত 36 + 45। তার মানে এখানে আমরা টোটাল কত ইউনিট পেয়েছি, এটা হচ্ছে 81 ইউনিট। তাহলে 80 থেকে যখন 81 ইউনিট হয়েছে 80 ইউনিট সে বিনিয়োগ করেছিল এবং লাভ এবং ক্ষতির পরে সে পেয়েছে 81 ইউনিট। তাহলে এখানে আমাদের টোটাল লাভ হয়েছে, লাভটা কত হয়েছে 1 ইউনিট
ইউনিট। 1 ইউনিট লাভটা কার উপরে হয়েছে না আমাদের টোটাল 80 ইউনিটের উপরে হয়েছে। আর এটাকে পার্সেন্টেজ করার জন্য মাল্টিপ্লাই করব 100 দিয়ে। তাহলে এইটাকে যদি 20 দিয়ে কাটি তাহলে 4, উপরে যদি 20 দিয়ে কাটি তাহলে এখানে পাই 5। তাহলে 5/4, তার মানে এইটা আমরা পেয়ে যাবো ভাগ করলে 1.25। এইটা হচ্ছে আমাদের টোটাল যে লাভের হার। তাহলে এখানে আমাদের লাভ হয়েছে, তাহলে লসের দুটো অপশান ক্যান্সেল, তাহলে 1.25 অর্থাৎ অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4 বলেছে 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে আমাদেরকে 3:5:7 এবং তাদের লসাগু দেওয়া আছে 2625। তাহলে তাদের গসাগু অর্থাৎ এইচএফ বার করতে বলেছে। তো এখানে 3টি সংখ্যা যেগুলোকে আমরা যদি একটা যদি 3x, সেকেন্ডটা যদি 5x এবং থার্ডটা যদি 7x ধরি, তাহলে এই সংখ্যার গসাগু মানে হচ্ছে বা এইচএফ মানে হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এখানে যে 3x, 5x এবং 7x আছে সেখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কে আছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর আছে আমাদের x। তাহলে এই এক্সটা সেইটা হচ্ছে এই সংখ্যাগুলির এইচএফ বা গসাগু। তাহলে এক্সের ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। আর লসাগু মানে হচ্ছে, লসাগু এখান থেকে আমরা লিখতে পারি 3 × 5 × 7 × x। এইটা হচ্ছে এদের মধ্যে লসাগু, এইটা ইজিক্যালটা আমাদেরকে দেওয়া আছে 2625। এবার আমরা এক্সের ভ্যালুটা বার করার জন্য যে 3, 5 আর 7কে এই দিকটা গুণ ছিল সেইগুলোকে আমরা বাদিকে গিয়ে 2625কে আমরা ডিভাইড করতে পারি। তাহলে এটা 3 × 5 × 7। এবার 2625কে যদি আমরা 5 দিয়ে প্রথমে কাটি, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 5 × 5 = 25, তারপরে 1 থাকে 12 হয়, 5 × 2 = 10, 2 থাকে 25 হয়। তাহলে এটা হচ্ছে 5 × 5 = 25। তারপরে এইটাকে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে 3 একে হচ্ছে 3, 2 মানে 22, তাহলে 3 7 হচ্ছে 21 আর 1 থাকে মানে 15 হয়, তাহলে হচ্ছে 3 5 হচ্ছে 15। তাহলে এইটাকে 7 দিয়ে কাটলে কত হবে? 7 2 হচ্ছে 14, 3 তাহলে হচ্ছে 5 7 35, অর্থাৎ এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? 25। তাহলে এখানে আমরা পেয়ে যাব যে সংখ্যা যে 3টে দেওয়া ছিল তাদের হচ্ছে গসাগু বা এইচএফ হয়ে যাবে 25, যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে। কোশ্চেন নাম্বার 5 দুটি সংখ্যার গড় আমাদেরকে দেওয়া আছে 48। যদি ছোট সংখ্যার সাথে 3 অ্যাড করা হয় তবে তাদের যে রেশিও সেটা হয় 11:20। তাহলে বড় সংখ্যাটি কত সেটা আমাদের বার করতে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো আমরা যে কোনো দুটি সংখ্যা ধরে নেব, একটা যদি এ ধরি এবং অপরটা যদি বি ধরি, যেখানে আমরা ধরবো যে এটা হচ্ছে বি এর থেকে ছোট, তাহলে হচ্ছে এ <b এরকমভাবে আমরা ধরলাম। তাহলে বলেছে দুটি সংখ্যার গড় যদি আমাদের 48 হয় তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত লিখতে পারি? তাহলে a + b = 48 × 2, তার মানে এটা হবে 96। তাহলে এটা আমরা লিখতে পারি a + b = 96। গড় থেকে আমরা সমষ্টি বার করলাম। তারপরে বলেছে যদি ছোট সংখ্যার সাথে 3 অ্যাড করা হয়, তাহলে ছোট সংখ্যা আমরা এটাকে ধরেছি, তাহলে a + 3 করলাম। আর বলেছে বড় সংখ্যাটার সাথে কিছু অ্যাড করা হয়নি, তার মানে এটার সাথে বি। এবার তাদের যে রেশিও সেটা আমাদেরকে দেওয়া আছে 11/20। এবার এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে কী আসবে দেখো, তাহলে একে দিকে পাবো আমরা 20a + 60 = 11b। সমীকরণটাকে একদিকে নিয়ে আসলে আমরা পাবো 20a - 11b = -60। এইটা আমরা পেলাম। এবার আমাদেরকে বলেছে বড় সংখ্যাটি বার করতে, বড় সংখ্যাটি অর্থাৎ বি এর ভ্যালু বার করতে বলেছে। বি এর ভ্যালু বার করতে বলেছে, তার মানে আমরা উভয় সমীকরণে এর যে ভ্যালু সেটা সমান করব। দ্বিতীয় সমীকরণে এর ভ্যালু আছে 20 এবং এবং প্রথম সমীকরণে আছে a + b। তাহলে প্রথম সমীকরণটাকে আমরা যদি উভয় দিকে 20 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে উপরে 20 আর নিচে 20 কেটে যাবে, তাহলে আমরা বি এর ভ্যালুটা বার করতে পারবো। তাহলে এই সমীকরণটাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো? 20a + 20b = 96 × 20। আর তার সাথে যোগ করব কত? 20a অর্থাৎ দ্বিতীয় নম্বর সমীকরণ -11b = -60। এবার এই দুটো সমীকরণ যদি মাইনাস করি তাহলে এখানে মাইনাস, এখানে হবে প্লাস, আর এখানে হবে মাইনাস ছিল তার জন্য এখানে হয়ে যাবে প্লাস। তাহলে 20 কাটলাম, আর 20 আর 11 যদি অ্যাড করি তাহলে আমরা এখানে পাবো 31a = দেখো এবার 96 আর 20 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে 192 আসে। 96কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে 192 আর 0, তার মানে হচ্ছে 192 0, আর তার সাথে আমরা 60 অ্যাড করব। তাহলে 60 অ্যাড যদি করি তাহলে আমরা এটা কত পাবো? 1980 পেয়ে যাব। তাহলে a = আমরা লিখতে পারি 1980 / 31। এইটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা এটা b হবে, তাহলে b অর্থাৎ বড় সংখ্যাটির ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে এইটা আবার ভাগ করার চেষ্টা করি। আমাদের ছিল 1980 আর এটাকে ভাগ করতে হবে 31 দিয়ে। তাহলে 31 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 7 হবে 21, 200 পার হয়ে যাবে, তার মানে আমরা 3 6 18 অর্থাৎ 6
আর 3 6 18 186। তাহলে এইটা হবে আমাদের উত্তর। যেহেতু অপশানগুলো খুব কাছাকাছি নেই, দূরে দূরে আছে, তার জন্য আমরা বলতে পারি যে এটা হবে 63.87। এতটা হয়ে যাবে আমাদের বড় সংখ্যাটির মান, যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6, 8টি আইটেম বিক্রি করে একজন দোকানদার 2টি আইটেম বিক্রয় মূল্য লাভ করলে দোকানদারের লাভের শতাংশ হার কত সেটা বার করতে বলেছে। তো এখানে বলেছে 8টি আইটেম বিক্রি করে, তাহলে এখানে আমরা যদি এসপি অর্থাৎ সেলিং প্রাইস যদি 8 ইউনিট ধরি তাহলে কোনো ক্ষতি হবে না। তারপর বলেছে প্রফিট হচ্ছে কত ইউনিট সমান হয়, 2 ইউনিটের সাথে সমান হয়। তাহলে এখান থেকে আমরা প্রফিট বা পি ইজ ইকুয়াল টু যদি 2 ইউনিট ধরি, তাহলে এখান থেকে আমরা যদি এসপি যদি 6 হয় তাহলে আমাদের কস্ট প্রাইস কত হবে, যাতে আমাদের 2 ইউনিট লাভ হয়, তাহলে কস্ট প্রাইস হতে হবে আমাদের 8 - 2, তার মানে হতে হবে 6 ইউনিট। এইটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস, তার উপরে 2 ইউনিট প্রফিট হয়েছে, দিয়ে আমরা বিক্রি করেছি কততে, 8 ইউনিটে। তাহলে এইবার আমাদের যে লাভ সেটা কত হয়েছে সেটা বলতে হবে। তাহলে এখানে দেখো আমাদের যে লাভ কত হয়েছে, লাভ হয়েছে 2 ইউনিট, সেটা আমাদের কস্ট প্রাইসের উপর কত পার্সেন্ট সেটা বার করতে বলেছে। তাহলে 2 ইউনিট লাভ, কস্ট প্রাইস হচ্ছে 6 ইউনিট, আর এটাকে পার্সেন্টেজ করার জন্য মাল্টিপ্লাই করবো 100 দিয়ে। তারপরে এইটাকে যদি কাটি তাহলে এটা পাবো 3 আর 100 ডিভাইডেড বাই 3, তার মানে এটা হয়ে যাবে 33.13%, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, এটা দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, যেখানে বলেছে রশ্মি এবং টিনা যথাক্রমে 20 দিন এবং 30 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে। রশ্মি দিয়ে শুরু করলে, অর্থাৎ রশ্মি দিয়ে যদি কাজটা শুরু করে তারা বিকল্প দিনে করে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে। তো এখানে আমাদেরকে দেওয়া আছে রশ্মিকে যদি ধরি আর, সে করে 20 দিনে, এবং টিনাকে যদি ধরি টি, তাহলে সে কাজটি করে 30 দিনে। তাহলে 20 আর 30-এর যদি আমরা এলসিএম বা লসাগু নিই, তাহলে এখানে আমরা 60 পেয়ে যাবো টোটাল ওয়ার্ক। তাহলে রশ্মির যে এফিসিয়েন্সি সেটা পাবো 3, এবং টিনার যে এফিসিয়েন্সি সেটা পাবো হচ্ছে 2। এবার বলেছে কাজ শুরু করে কে, কাজ শুরু করে রশ্মি, তাহলে এখানে আমাদের আর প্লাস টি, এইটা হচ্ছে কত দিনের কাজ, 2 দিনের। প্রথম দিন রশ্মি, দ্বিতীয় দিন টিনা। তাহলে 2 দিনে কত ইউনিট কাজ করে, রশ্মি করে 3 ইউনিট আর টিনা করে 2 ইউনিট। তার মানে আমাদের এই যে 5 ইউনিট যে কাজ হয়, সেই 5 ইউনিট কাজটা কত দিনে হয়, 2 দিনে। আর আমাদেরকে টোটাল কাজ করতে হবে কত, 60 ইউনিট। তাহলে এই 5 ইউনিটকে যদি আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা টোটাল 60 ইউনিট কাজটা পেয়ে যাব। তাহলে 60 ইউনিট কাজটা কত দিনে হবে, যখন আমরা কাজকে 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দিনকেও 12 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 12 দিয়ে হচ্ছে আমাদের টোটাল 24 দিনে সম্পূর্ণ কাজটি শেষ হবে, যেটা অপশন নাম্বার ডিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 8, একটি ট্রেন তার যাত্রার প্রথম 2 ঘন্টা 72 কিলোমিটার/ঘন্টা গতিতে যায় এবং একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। পরবর্তী 1.5 ঘন্টায় সে 120 কিলোমিটার যায়। পুরো যাত্রার জন্য এই গাড়ির গড় গতি, অর্থাৎ আমাদেরকে বলেছে অ্যাভারেজ স্পিড বার করতে। তাহলে অ্যাভারেজ যে স্পিড হয় সেটার ফর্মুলা আমরা কী জানি, ফর্মুলা হয় টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল টাইম। অর্থাৎ এই যে 2 ক্ষেত্রে আমাদেরকে যাত্রা করেছে, সেই 2 ক্ষেত্রে যাত্রার ক্ষেত্রে আমরা টোটাল ডিস্ট্যান্সটা প্রথমে বার করব, তারপরে সেখান থেকে আমরা টোটাল টাইমটা বার করব, তারপরে ডিস্ট্যান্সকে টাইম দিয়ে ডিভাইড করলে আমরা যে ট্রেনটা ছিল সার আমরা পুরো অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাব। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম 2 ঘন্টায় সে কত কিলোমিটার স্পিডে গেছে, সে গেছে 72 কিলোমিটার/ঘন্টা পেয়ে গেছে। তাহলে 1 ঘন্টায় যদি 72 কিলোমিটার যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে, 72 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে আমরা পেয়ে যাবো কত, 144 কিলোমিটার গেছে প্রথম ক্ষেত্রে। এবং তারপরে বলেছে যে পরবর্তী 1.5 ঘন্টায় সে কত কিলোমিটার গেছে, 120 কিলোমিটার। তাহলে 144-এর সাথে যদি 120 আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এটা টোটাল ডিস্ট্যান্স। তাহলে এখানে হবে 4, এখানে হবে 6, এখানে হবে 2, অর্থাৎ 264 কিলোমিটার আমরা পেলাম টোটাল ডিস্ট্যান্স, যেটা ট্রেনটি কভার করেছে। এবার আমরা টাইমটি বার করব। টাইম কত হবে, দেখো প্রথম 2 ঘন্টায়, তাহলে প্রথমে ছিল 2 ঘন্টা এবং পরে ছিল 1.5 ঘন্টা। তাহলে 2 আর 1.5 যোগ করলে আমরা পেয়ে যাবো 3.5 আওয়ার্স। এটা হলো আমাদের টোটাল টাইম। তাহলে এখানে আমাদের অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে আমাদের 264, আর টোটাল টাইম মানে হচ্ছে 3.5। এই 3.5টাকে দশমিকটা তুলে দেওয়ার জন্য উপর আমরা একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তারপরে এইটা দেখো, এবার যদি আমরা ডিভাইড করতে চাই, তাহলে ডিভাইড যদি করি তাহলে এটা আমাদের 2640, এটার সাথে 7 দিয়ে ডিভাইড করি তাহলে 5 7 হয় 35-এর 5, হাতে থাকে 3, 3 7 21, আর 3 হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে 245। এখান থেকে মাইনাস করলে এইটা পাবো 9, এখানে পাবো 1, আর এখানে পাবো 0। তারপরে এইটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 35-কে, তাহলে 5 5 হচ্ছে 25-এ 5, হাত থেকে 2, 3 5 15, আর 2 হচ্ছে 17, 175। তাহলে এখান থেকে মাইনাস করলে পাবো আমরা 15। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 75 পয়েন্ট সামথিং। তার মানে এইটাকে আমরা লিখতে পারি কত, 8 নম্বরে বার করতে বলেছে, তার জন্য এখানে গাড়ির গতিটা আমরা 75 কিলোমিটার/ঘন্টা লিখতে পারি, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর।
কোশ্চেন নাম্বার 9, একটি লম্ববৃত্তাকার সিলিন্ডারের ভূমির ব্যাস দেওয়া আছে আমাদেরকে 36 সেন্টিমিটার এবং এর উচ্চতা দেওয়া আছে 21 সেন্টিমিটার। তাহলে সিলিন্ডারের আয়তন খুঁজতে হবে। তো এখানে সিলিন্ডারের আয়তন সিলিন্ডার মানে হচ্ছে আমাদের একটা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এই চোঙের যদি আমাদের ব্যাসার্ধ অর্থাৎ ভূমির ব্যাসার্ধ যদি আর হয় এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে এর আয়তনের যে ফর্মুলা সেটা হয় পাই আর স্কোয়ার এইচ। তো এইখানে আমাদেরকে পাই আর স্কোয়ার এইচ দিয়ে তার আয়তনটা বার করতে হবে। কিন্তু আমাদেরকে এখানে ভূমির ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ আমাদের কত হবে, তাহলে আর এর ভ্যালু হবে 36/2, তার মানে এখানে আমরা পেয়ে যাবো কত 18 সেন্টিমিটার, আর আমাদেরকে উচ্চতা দেওয়া আছে 21 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা ফর্মুলাটির মানটা বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। পাই মানে হচ্ছে আমাদের 22/7, এটা কোশ্চেনে দেওয়া থাকলে লিখবো, আর না দেওয়া থাকলে আমরা 22/7 ইউজ করব। আর আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 18, তার মানে এটা 18 মাল্টিপ্লাইড বাই 18 লিখবো। আর এখানে আমাদের উচ্চতা দেওয়া ছিল 21 সেন্টিমিটার। তাহলে 7 দিয়ে যদি আমরা 21কে কাটি তাহলে এখানে পাই 3। তারপরে দেখো 22 মাল্টিপ্লাইড বাই 3 যদি করি তাহলে এখানে আমরা পাই 66, আর 18 যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা আমরা পাই 324। এবার 324কে 66 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 324 মাল্টিপ্লাইড বাই 60 প্লাস 6, এরকমভাবে লিখতে পারি। তাহলে প্রথমে আমরা যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে কত পাবো, 4 6 24, 4 হাতে থেকে 2, 6 2 12 আর 2 হচ্ছে 14, 4 হাত থেকে 1, 3 4 18, হাতে রাখা 19। তাহলে এইটা হলো আমাদের 60 দিয়ে মাল্টিপ্লাই করে 19,440। এবার এইটাকে আবার 6 দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে কত হবে, 4 4 9 1। তাহলে এইটা যদি যোগ করে দিই তাহলে 4 8 3 10 11, এখানে হবে 2, অর্থাৎ 21,384 সেমি কিউব। এইটা হচ্ছে আমাদের যে সিলিন্ডারটা দেওয়া ছিল বা চোঙটা দেওয়া ছিল তার হচ্ছে টোটাল আয়তন বা ভলিউম। তাহলে এইটা হবে সেমি কিউব, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, কত বছরে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 18,000 টাকা থেকে 23,958 টাকা হবে? তো এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ, যেখানে বলেছে যে প্রতি বছর যদি আমাদের সুদের হার 20% হয়, তাহলে বলেছে অর্ধবার্ষিক ক্ষেত্রে অর্থাৎ 6 মাসের ক্ষেত্রে আমাদের সুদের হার কত হবে, 20% ডিভাইডেড বাই 2, তার মানে এইটা হয়ে যাবে আমাদের 10% সুদের হার হয়ে যাবে। এইটা হচ্ছে প্রতি 6 মাসের জন্য। তারপর আমাদেরকে বলেছে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের মধ্যে যে ভ্যালুটা দেওয়া আছে সেগুলো যদি আমরা রেশিও বার করি তাহলে এখানে আমরা রেশিও কত পাবো, 18,000 অনুপাত 23,958। তো এইটা যাদের প্র্যাকটিস আছে তারা দেখে বুঝতে পারবে যে এখানে আমাদের কত আনতে হবে, 1000 বা 100 বা 10 ওরকম টাইপের আনতে হবে। তাহলে এইটাকে যদি আমরা পুরোটাকে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে 18 1, আর এখানে 3টে 0, আর এইটাকে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে কত যাবে, তাহলে প্রথমে যাবে 1 দিয়ে, তারপরে 5 থাকবে, 5 আর 9, তাহলে 3 18 হবে 54। তাহলে হচ্ছে 3 দিয়ে যদি দিই তাহলে 54 থেকে আবার কত যাবে, 5 যাবে, 5 আর 5 55 হবে, তাহলে আবার 3 18 54 হবে, আর 1 থাকবে, তাহলে আমরা 18 1 18, অর্থাৎ 1331। তাহলে এই যে 1331 এবং 1000 এলো সেইটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এইটাকে লিখতে পারি 10-এর কিউব, আর 1331কে আমরা লিখতে পারি 11-এর কিউব। অর্থাৎ প্রতি বছর যেহেতু প্রতি 6 মাস পর পর যেহেতু আমাদের 10% সুদের হার, তার জন্য 10 থেকে আমাদের কত হয়, আসল 10 থেকে আমাদের যে টোটাল যে অ্যামাউন্ট সেটা হয় 11। অর্থাৎ এরকমভাবে আমাদের 3 বছর অর্থাৎ 3টে টার্ম চলতে থাকে। আর এখানে আমাদের একটা টার্ম কত বলেছে, একটা টার্ম অর্ধবার্ষিক অর্থাৎ 6 মাসের। তাহলে একটা টার্ম যদি 6 মাসের হয় তাহলে 6 মাস 6 মাস এবং 6 মাস, তাহলে টোটাল আমাদের 3টে টার্ম হলো, সেইটা আমরা এখানে পেয়েছি। তাহলে টোটাল যদি 6 মাসের যদি 3টে টার্ম হয় তাহলে টোটাল আমাদের বছর কত হবে, 1 বছর 6 মাস। সেই 1 বছর 6 মাসকে আমরা লিখতে পারি 1/1 এত হচ্ছে বছর। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11 বলেছে এখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে, তাদের গাণিতিক গড় অর্থাৎ অ্যারিথমেটিক মিন, অর্থাৎ আমরা গড় হিসেবে যেটা জানি যে টোটাল যতগুলো নাম্বার দেওয়া আছে তাদেরকে যোগ করে টোটাল নাম্বার অফ নাম্বারস মানে কতগুলো সংখ্যা আছে সেই নাম্বার দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যা দেওয়া আছে 28 21 39 33 36 এবং 23। তো এই নাম্বারগুলো যদি অ্যাড করি তাহলে 8 আর 1 হবে কত 9, 9 আর 9 হচ্ছে 18, 18 আর 3 হচ্ছে কত 21, 21 আর 6 হচ্ছে 27, 27 আর 3 হচ্ছে 30। তাহলে আমাদের শেষ সংখ্যা হলো কত 0, আর ক্যারি কত হলো আমাদের 1। তারপরে 2 আর 6, 2 আর 3 হচ্ছে 5, আর 3 হচ্ছে 8, আর 3 হচ্ছে 11, 11 আর 2 হচ্ছে 13, আর 2 হচ্ছে 15, আর এখানে 3 15 আর 3 হচ্ছে 18। তাহলে আমাদের টোটাল যে নাম্বারগুলো দেওয়া ছিল তাদের সমষ্টি আমরা পেলাম কত 180। আর আমাদের এখানে কটা টোটাল নাম্বার ছিল, আমাদের নাম্বার ছিল দেখো টোটাল 6টা। তাহলে 180 ডিভাইডেড বাই 6, তার মানে হচ্ছে আমাদের 30। যেটা পেলাম সেটা আমরা অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ পেয়ে যাব, যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 12
একজন ঠিকাদার পারিশ্রমিক পরিবর্তন না করেই তার কর্মীদের জন্য এক সপ্তাহের কাজের সময় সোম থেকে শনিবার একটা সপ্তাহ ধরেছে, সেখানে কাজের সময় 48 ঘন্টা থেকে কমিয়ে 36 ঘন্টা করেছে। তাহলে প্রতি ঘন্টায় পারিশ্রমিকের হার কী পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে একটা আমাদের কনসেপ্ট জানতে হবে যে আমাদের টোটাল যে পারিশ্রমিক সেটাকে যদি আমরা ওয়েজ বা ডাব্লিউ হিসেবে ডিনোট করি, সেটা ইকুয়াল টু হয় টোটাল টাইম মাল্টিপ্লাইড বাই টোটাল স্যালারি বা হচ্ছে বেতন। অর্থাৎ আমরা একদিনে বা এক ঘন্টায় কত স্যালারি সেটাকে যদি এস দিয়ে ধরি আর টোটাল টাইম যদি টি ধরি, তাহলে টোটাল আমাদের যে ঘন্টার যে স্যালারি সেইটাকে আমরা টোটাল টাইম দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পুরো যে স্যালারি সেটা পেয়ে যাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু টি মাল্টিপ্লাইড বাই এস। তো এখানে আমাদেরকে বলেছে পারিশ্রমিকের কোনো পরিবর্তন করা হয় না। তাহলে পারিশ্রমিকের যদি কোনো পরিবর্তন না করা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের সময় এবং আমাদের যে ঘন্টায় যে পারিশ্রমিকের হার সেটা হচ্ছে এস। তাহলে টি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, টি ইকুয়াল টু ডাব্লিউ বাই এস লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি ভ্যারিজিয়াস 1/s, অর্থাৎ আমাদের সময় এবং ঘন্টায় যে পারিশ্রমিক সেটা হচ্ছে পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, কোশ্চেনটা থেকে দেখো আমাদের সময় কত থেকে কত হয়েছে, সময় বৃদ্ধি পেয়েছে আমাদের 48 থেকে 36 ঘন্টা হয়েছে। তাহলে এইটা যদি আমরা অনুপাত বার করি তাহলে এইটার অনুপাত কত হবে, এইটা যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে এইটা 4 12 48, এইটা হবে 3 12 36। এইটা হচ্ছে আমাদের টাইমের যে রেশিও। তাহলে টাইমের রেশিও যেহেতু আমাদের ঘন্টায় পারিশ্রমিকের সাথে ব্যস্তভাবে সমানুপাতিক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টাইমের রেশিও যদি 4:3 হয় তাহলে আমাদের যে পারিশ্রমিকের যে রেশিও সেটা হবে 3:4। এইটা হচ্ছে আমাদের ঘন্টায় যে স্যালারি সেটা হচ্ছে অনুপাত। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 3 ইউনিট থেকে 4 ইউনিট হয়েছে, তাহলে 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে কত ইউনিটের মধ্যে, 3 ইউনিটের মধ্যে। আর পার্সেন্টেজ করার জন্য আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 100 দিয়ে। তাহলে এটা ভাগ করলে আমরা পাবো 33.13% বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13 আমাদেরকে দিয়েছে বার গ্রাফ থেকে, যেখানে বলেছে দ্য গ্রাফ শোজ দ্য প্রোডাকশন অফ টায়ার্স ইন লাক্স বাই দ্য ডিফারেন্স কোম্পানিজ এক্স ওয়াই অ্যান্ড জেড ওভার দ্য ইয়ার্স। তারপরে আমাদেরকে কোশ্চেনটা কী দিয়েছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ কোম্পানি এক্স ফ্রম 2011 টু 2012। মানে হচ্ছে কোম্পানি এক্সের যে প্রোডাকশান সেটা 2011 থেকে 2012 পর্যন্ত যে বৃদ্ধিটা পেয়েছে সেটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো 2011-তে আমাদের যে 2010 যদি ধরি তাহলে সেটা প্রথম যেটা রাশিটা দেওয়া আছে বা স্তম্ভটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স, দ্বিতীয় যে কালোটা আছে সেটা হচ্ছে ওয়াই, এবং তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে আমাদের জেডের যে ভ্যালু। তাহলে 2011 থেকে 12-তে দেখতে বলেছে, তাহলে এইটা হচ্ছে 11, এইটা হচ্ছে 12। 11-তে এক্সের যে মান সেটা কত ছিল, এইটা ছিল 40। তাহলে 40 অনুপাত যদি বার করতে চাই তাহলে 12-তে বলেছে, তাহলে 12-তে যে এক্সের ভ্যালু সেটা ছিল আমাদের 55, তাহলে 40 অনুপাত 55। এটা ছিল 2011, এটা ছিল 2012, এই হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে এইটা যদি আমরা দেখি তাহলে 40 থেকে কত হয়েছে, 55 হয়েছে। তার মানে এখানে আমাদের বৃদ্ধি পেয়েছে কত, 15 ইউনিট বৃদ্ধি পেয়েছে। কত ইউনিটের মধ্যে, 40 ইউনিটের মধ্যে। পার্সেন্টেজের জন্য মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 100 দিয়ে। তাহলে এখানে 0 0 কাটলাম, এখানে 2 দিয়ে কাটলে 2, আর এখানে 2 দিয়ে কাটলে পাবো 5। তাহলে উপরে 5 15 হচ্ছে 75 আর নিচে হচ্ছে 2। তাহলে 75/2 তার মানে হচ্ছে 37.5%, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14, একজন ক্রীড়াবিদ 10 মিনিটে 3000 মিটার দূরত্ব অতিক্রম করে, তার গতি কিলোমিটার পার ঘন্টায় কত সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমাদের যে তার যে স্পিড অর্থাৎ যে কী পরিমাণ কত সময় অতিক্রম করে সেটা আমাদেরকে দেওয়া আছে। 10 মিনিটে সে অতিক্রম করে কত, 3000 মিটার। তাহলে 3000 মিটার, এই 3000 মিটারকে আমরা কি লিখতে পারি, 3 কিলোমিটার লিখতে পারি, কেননা 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার হয়। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 10 মিনিটে সে যায় হচ্ছে 3 কিলোমিটার। তাহলে আমাদেরকে বলেছে কি কিলোমিটার পার ঘন্টায়, তাহলে 10 মিনিটে যদি 3 কিলোমিটার যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় কতটা যাবে, 1 ঘন্টায় যাবে কত, এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, এখানে আমাদের 6 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে 3 6 হচ্ছে 18 কিলোমিটার যাবে। তাহলে 1 ঘন্টায় যেটা যায় সেটাই তো তার স্পিড হয়। তাহলে এখানে আমাদের স্পিডটা কত হয়ে যাবে, 18 কিলোমিটার পার আওয়ার, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 15, এটা দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, একজন লোক এবং একটি ছেলে 12 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। যদি লোকটি শেষ 3 দিনে একা কাজ করে তবে কাজটি 13 দিনে সম্পন্ন হয়। তাহলে ছেলেটি একা কত দিনে কাজটি শেষ করতে পারবে। তো এখানে আমাদেরকে বলা আছে যে একটা মানুষ অর্থাৎ একজন লোককে যদি আমরা এম এবং একজন বালককে যদি বি দিয়ে ডিনোট করি, তারা একটি কাজ কমপ্লিট করে কত দিনে, 12 দিনে। আর কিছু বলা নেই। এবার এই যে 12 দিন যেটা দেওয়া আছে সেইটাকে আমরা যদি টোটাল ইউনিট অফ ওয়ার্ক ধরি, অর্থাৎ 12কেই যদি আমরা মোট কাজ ধরি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এম প্লাস বি অর্থাৎ একজন লোক এবং একজন ছেলের যে এফিসিয়েন্সি সেটা দুজনের এফিসিয়েন্সিটার যোগফল হবে 1। তাহলে এইটা আমরা বলতে পারি। তারপর বলেছে যে লোকটি যদি শেষ 3 দিন কাজ করে, তাহলে লোকটি যদি শেষ 3 দিন কাজ করে আর কাজটি যদি 13 দিনে কমপ্লিট হয়, তাহলে এম প্লাস বি কত দিন কাজ করবে, এম প্লাস বি কাজ করবে 13 - 3, যেহেতু 3 দিন লোকটি একা কাজ করে, তাহলে এম প্লাস বি কাজ করে হচ্ছে 10 দিনে। তাহলে এম প্লাস বি কাজ করে 10 দিন, তাহলে
একদিনে যদি তারা 1 ইউনিট করে কাজ করে তাহলে 10 দিনের টোটাল কত ইউনিট কাজ করবে? 10 দিনের টোটাল তারা কাজ করবে 10 ইউনিট। তাহলে এই 10 ইউনিট কাজ করবে হচ্ছে M+B। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে M+B যদি 10 ইউনিট কাজ করে নেয় 12 ইউনিটের মধ্যে, তাহলে আমাদের এখন রিমেনিং ওয়ার্ক কত থাকবে? তাহলে এখন বাকি কাজ থাকবে 12 - 10 = থাকবে 2 ইউনিট। এই যে 2 ইউনিট কাজ সেই কাজটা এই যে লোকটি আছে সেটি করবে 3 দিনে। তাহলে 2 ইউনিট কাজ সে যদি 3 দিনে করে তাহলে তার এফিসিয়েন্সি কত হবে? 2/3। আবার আমরা এইটা হচ্ছে আমাদের টোটাল যে লোকটি ছিল অর্থাৎ ম্যানটি ছিল তার এফিসিয়েন্সি। তাহলে দুজনের এফিসিয়েন্সি যদি আমরা 1 ধরি, তার মধ্যে যদি মেনের এফিসিয়েন্সি যদি 2/3 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ছেলেটার এফিসিয়েন্সি আমাদের এখানে কত হবে? এইটা হবে 1/3। তাহলে এইটা হচ্ছে বালকের এফিসিয়েন্সি আর 2/3টা হচ্ছে আমাদের লোকটির এফিসিয়েন্সি। তাহলে 1/3 যদি এফিসিয়েন্সি হয় তাহলে টোটাল 12 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে বয়ের যে সময় সেটা লাগবে 12 / 1/3। তাহলে এইটা হয়ে যাবে 12 × 3টা নিচে ছিল উপরে চলে যাবে, তার মানে এইটা হয়ে যাবে 3 × 12 36 দিন সময় লাগবে সেই কাজটি ছেলেটি একা করতে। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, একটি গোষ্ঠীতে 70% বলা আছে আমাদেরকে পুরুষ এবং 30% মহিলা। তাহলে পুরুষদের গড় বয়স যদি 50 বছর এবং মহিলাদের গড় বয়স যদি 40 বছর হয়, তাহলে গ্রুপের সকল সদস্যদের গড় বয়স কত? তো এই ধরনের অঙ্কগুলো আমরা মিক্সচার অ্যালিগেশনের যে কনসেপ্ট সেটা দিয়ে যদি করার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের মেল এবং ফিমেলের যে অ্যাভারেজ এজ সেটা দেওয়া আছে মেলের ক্ষেত্রে 50 বছর এবং ফিমেলের ক্ষেত্রে সেটা দেওয়া আছে 40 বছর। তাহলে এদের যে গড় যে অ্যাভারেজ সেটা আমাদের কত হবে সকল সদস্যের সেটা বার করতে বলেছে। আর এদের সংখ্যার অনুপাতটা যদি লিখি, পুরুষ হচ্ছে 70% এবং মহিলা হচ্ছে 30%, তার মানে এদের যে রেশিও সেটা হয়ে যাবে, আমরা লিখতে পারি কত? 7:3। এইটা হয়ে যাবে আমাদের পুরুষ এবং স্ত্রী বা মহিলার যে অনুপাত, সংখ্যার অনুপাতটা। তাহলে এখানে আমরা তাদের টোটাল যে সদস্য ছিল তাদের গড় বয়স যদি আমরা x ধরি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 50 - x = 3, আবার x - 40 = 7, এটা আমরা লিখতে পারি মিক্সচার অ্যালিগেশনের যে পদ্ধতি সেটা অনুযায়ী। তাহলে এখানে আমরা লিখতে পারি 50 - x / x - 40 = 3/7। এবার এটা কোনাকুনি গুণ করলে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 350 - 7x = 3x - 3 4 হচ্ছে 12, তার মানে হচ্ছে 120। তাহলে এইটা যদি 7xটাকে যদি আমরা 3x এর সাথে যোগ করি তাহলে এখানে পাবো আমরা 10x = কত পাবো? 35, আর 12 যদি আমরা অ্যাড করি তাহলে এখানে পাই 47 অর্থাৎ 470। তাহলে x = আমরা কত পেয়ে যাবো? 47 ইয়ার্স। এইটা হয়ে যাবে আমাদের যে ক্লাব বা গোষ্ঠী ছিল তার প্রত্যেকটা সদস্যের গড় বয়স। তাহলে এখানে আমাদের 47 অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17 দিয়েছে সিম্পলিফিকেশান থেকে। তো এখানে আমাদের দুটো পার্ট আছে উপরে নিচে, এইটাকে যদি আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করি অর্থাৎ উপরেরটা উপরে নিচেরটা নিচে, তারপরে আমরা ডিভাইড করব। তো উপরের যে পার্টটা আছে সেটা যদি আমরা প্রথমে করার চেষ্টা করি তাহলে এইটা হচ্ছে প্রথমে আমাদের ডিভিশন করতে হয়। তাহলে 1/3 ডিভিশনকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা 1/3টা উল্টে যায়, সেকেন্ড যে 1/3 আসছে সেটা হচ্ছে 3/1 হবে, মাল্টিপ্লাইড বাই 1/3। তাহলে এখানে 3 3 যদি কাটে তাহলে সেখানে শেষ পর্যন্ত আমাদের উপরে পড়ে থাকলো 1/3। এবার নিচে যদি আমরা দেখো 3 যদি লসাগু করি তাহলে এখানে হবে 1 + 1 - 1, তাহলে উপরে 2 - 1 মানে হচ্ছে এইটা হবে আমাদের কত? 1/3। তাহলে এইটা যদি আমরা করি তাহলে উপরে আমাদের 1/3 এলো এবং নিচেও আমাদের 1/3 এলো, তাহলে এইটা হবে 1/3 মাল্টিপ্লাইড বাই এই 1/3 যেটা নিচে ছিল সেটা উপরে চলে যাবে, তার মানে এটা হবে 3/1। তাহলে এটা 3 3 কেটে গেলে এটা হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 18, একজন সাঁতারু 4 ঘন্টা এ থেকে বিতে স্রোতের অনুকূলে সাঁতার কাটে এবং তিনি স্রোতের বিপরীতে বা প্রতিকূলে যদি একই দূরত্ব অতিক্রম করে 5 ঘন্টায় এবং বলেছে স্রোতের গতি দেওয়া আছে 2 কিলোমিটার/ঘন্টা, তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত হবে? তো এখানে আমাদের স্রোতের যে গতি সেটা দেওয়া আছে 2 কিলোমিটার/ঘন্টা, কিন্তু আমাদেরকে বোটের স্পিড দেওয়া নাই। সেই বোটের স্পিডটাকে যদি আমরা বি ধরি এবং এ থেকে বি পর্যন্ত যে টোটাল আমাদের ডিস্টেন্সটা আছে সেটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে যখন সে স্রোতের অনুকূলে যাচ্ছে তখন তার বেগ কত হবে? বি প্লাস এস, অর্থাৎ স্রোতের বেগ মানে হচ্ছে 2। তাহলে বি প্লাস 2 হচ্ছে আমাদের স্রোতের অনুকূল বেগ এবং বি মাইনাস 2 এটা হচ্ছে আমাদের স্রোতের প্রতিকূল বেগ। তাহলে আমাদের টোটাল যে ডিস্টেন্স সেটা ছিল এক্স ডিভাইডেড বাই স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন বেগ হচ্ছে বি প্লাস 2, তাহলে এক্স ডিভাইডেড বাই বি প্লাস 2 এইটা হচ্ছে টাইম, সেই টাইমটা দেওয়া ছিল আমাদেরকে 4 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা এক্স ইজিক্যাল টু লিখতে পারি 4 মাল্টিপ্লাইড বাই বি প্লাস 2। একই রকমভাবে স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে এখানেও আমরা পেয়ে যাবো এক্স ডিভাইডেড বাই প্রতিকূল বেগ হচ্ছে বি মাইনাস 2, তাহলে এক্স ডিভাইডেড বাই বি মাইনাস 2। এক্ষেত্রে আমাদের টাইম ছিল 5 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা এক্স ইজিক্যাল টু লিখতে পারি কত? 5 মাল্টিপ্লাইড বাই বি মাইনাস 2। তাহলে এইখানেও দেখো এইটা হচ্ছে এক্স অর্থাৎ দূরত্ব, এইটা হচ্ছে এক্স অর্থাৎ দূরত্ব। তাহলে দুটো সমীকরণ যদি আমরা সমান করে দিই তাহলে এখানে আমরা পাবো 4b + 8 ইজিক্যাল টু কত পাবো? 5b
মাইনাস 10। তাহলে 4b থেকে 5b থেকে যদি 4b মাইনাস করি তাহলে এখানে আমরা b ইজ ইকুয়াল টু পেয়ে যাবো কত 10 + 8 মানে হচ্ছে 18 কিলোমিটার পার ঘন্টা। এইটা হলো আমরা পেলাম কত বোটের স্পিড। তাহলে বোটের স্পিড যখন পেয়ে গেলাম তখন যে কোনো একটা সমীকরণে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই বি এর মান, তাহলে আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো প্রথম যে সমীকরণটা ছিল সেটা যদি আমরা বি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এখানে যে হবে কত 4, বি এর ভ্যালু হচ্ছে 18 আর 2 হচ্ছে 20, তাহলে এইটা হচ্ছে 20, তার মানে হয়ে যাবে 4 হচ্ছে 80 কিলোমিটার হয়ে যাবে আমাদের টোটাল এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19 বলেছে 66,000 টাকা আশা, ভূপিন্দর এবং গার্গীর মধ্যে এমনভাবে ভাগ করা হবে যাতে তাদের শেয়ারের যে অনুপাত সেটা দেওয়া আছে। আশা এবং ভূপিন্দরের অনুপাত হবে 9:5 এবং ভূপিন্দর এবং গার্গীর যে অনুপাত সেটা হবে 2:1। তাহলে এখানে আশা কত টাকা পাবে? তো এইটা অনুপাত অনুপাতের অঙ্ক, সেখান থেকে আমরা অনুপাতটা তিনটের ক্ষেত্রে বার করে আমরা আশা কত টাকা পাবে সেটা লিখব। তাহলে আশাকে যদি আমরা এ দিয়ে ডিনোট করি, ভূপিন্দরকে যদি বি, তাহলে গার্গীকে যদি জি দ্বারা ডিনোট করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি, সেটা দেওয়া আছে আমাদেরকে 9:5। আবার দেওয়া আছে ভূপিন্দর অর্থাৎ বি বাই জি এইটা আমরা লিখতে পারি 2:1। তাহলে উভয় ক্ষেত্রে যেহেতু ভূপিন্দর কমন আছে, তাহলে দুই দিকে যদি আমরা ভূপিন্দরকে কমন করতে চাই তাহলে এখানে 2/1 আছে আর এখানে আছে 9/5। তাহলে প্রথম সমীকরণকে যদি আমরা 2 দিয়ে এবং দ্বিতীয় সমীকরণকে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে উভয় ক্ষেত্রে দেখো ভূপিন্দরের যে রেশিও সেটা আমাদের 10 আসবে। তাহলে এইখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা হবে 9 2 18 আর নিচে হবে কত 10, আর এইটা হবে উপরে হবে 10 আর নিচে হবে 5। তাহলে আশা, ভূপিন্দর এবং গার্গীর যে রেশিও সেটা কত পেলাম 18:10 অনুপাত 5, এইটা পেলাম আমরা তিনজনের যে রেশিও। তাহলে এখান থেকে আমাদেরকে বলেছে যে আশা কত টাকা পাবে। আশা এই যে টোটাল অনুপাত তার মধ্যে পেয়েছে 18 ইউনিট, আর 18 ইউনিট কত ইউনিটের মধ্যে পেয়েছে 18 আর 15, 18 আর 5 হচ্ছে 23 আর 10 হচ্ছে 33 ইউনিটের মধ্যে সে পেয়েছে 18 ইউনিট। তাহলে আমাদের এইটা মাল্টিপ্লাইড বাই টোটাল যে টাকার পরিমাণ, তাহলে এইটা ছিল 66,000 টাকা। এখানে মাল্টিপ্লাই করলে ডিভাইড করলে পাবো 2, এটা পাবো 2000, 2000কে 18 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমরা পেয়ে যাবো কত 36,000। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20 বলেছে একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে 6√3 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তো এখানে আমাদের সমবাহু ত্রিভুজের মধ্যমা বলতে কী বোঝায় সেটা প্রথমে বুঝতে হবে। তো একটা সমবাহু ত্রিভুজ এমন হচ্ছে যার হচ্ছে প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে জানি। তো সমবাহু ত্রিভুজের মধ্যমা মানে হচ্ছে সেই ত্রিভুজের হাইটটাকেই আমরা মধ্যমা বলি, অর্থাৎ উচ্চতাকেই আমরা মধ্যমা বলে জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানে হাইটের যে ফর্মুলা সেটা হয় √3 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, যেটা হচ্ছে এ মানে হচ্ছে আমাদের ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে আমাদের মধ্যমা এবং হাইটের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √3/2 ইন্টু এ ইজ ইকুয়াল টু 6√3, এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে উভয় দিক থেকে √3 যদি কাটি তাহলে এ ইজ ইকুয়াল টু 6 2 হচ্ছে 12 সেন্টিমিটার। এইটা পেয়ে গেলাম আমরা সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য। তারপরে বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 12 মাল্টিপ্লাইড বাই 12, 4 দিয়ে যদি কাটি তাহলে এখানে হয় 3 আর 3 বার হচ্ছে 36 √3 সেমি স্কোয়ার। এইটা হয়ে যাবে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে।